নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। রাজ্যের শাসনভার নেওয়ার ঠিক 15 দিনের মাথায় দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সফরে তার একগুচ্ছ সাক্ষাৎ সূচি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তো রয়েছে, তাছাড়াও তিনি দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও। মুখ্যমন্ত্রীর এই রাজধানীর সফর শুধুই কি সৌজন্যমূলক, নাকি এর পিছনে রয়েছে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি? এ নিয়ে আজকের আমাদের বিশেষ আলোকপাত। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে। প্রথমে একেবারে সরাসরি এই প্রশ্নে আসব, মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নেবার পরেই শুভেন্দু অধিকারীর এই প্রথম দিল্লি সফর, আর সেখানে গিয়ে তিনি একাধিক মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত। কিন্তু এই সাক্ষাৎ শুধুই কি সৌজন্যমূলক, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো কারণও রয়েছে? না, অপরূপা দেখো, সৌজন্যমূলক ঠিক নয়। সৌজন্যমূলক তো আগেই হয়ে গেছিল, কারণ শপথের দিনেই প্রধানমন্ত্রী এসেছিলেন। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে প্রধানমন্ত্রী কিন্তু ব্রিগেডের মঞ্চে তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে এইটার আর সৌজন্য কিছু নেই। এখন তো দুজনেই প্রশাসনিক প্রধান, একজন দেশের প্রধান, একজন রাজ্যের প্রধান। তো এই রাজ্যের প্রধান এবং দেশের প্রধান দুজন এখন এক জায়গায় বসছেন যে এ রাজ্যের কি দিশা হবে, এই রাজ্যের উন্নয়নের কি দিশা হবে। 49 বছর পরে এই রাজ্য থেকে কিন্তু কেন্দ্র এবং রাজ্য একই সরকার চলছে। এটাই বোধহয় বাংলার মানুষ চেয়েছিল। কারণ আমরা যদি দেখি যে আমাদের যে বয়স, মানে যখন আমাদের আমরা একটু বুঝদার হয়ে যায়, সেই সময় থেকেই আমরা শুনে আসতাম যে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের কালো হাত পুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাম জমানায় এটা শুনতাম, তারপরে এসে তৃণমূল জমানাতেও কিন্তু ভেঙে দাও, পুড়িয়ে দাও না শুনলেও শুধু শুনতাম যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র থেকে আমরা এত টাকা পাই। হ্যাঁ, এই এই জিনিস শুনেই আমরা অভ্যস্ত হয়ে এসেছি। কেন্দ্রের কোনো প্রকল্প এ রাজ্যে করা যাবে না, এবং সেটার কেন্দ্র যে প্রকল্পের নামে হয়তো সারা ভারতবর্ষে যে প্রকল্পগুলো চলছিল, সেই প্রকল্পগুলোর নামে এই রাজ্যে এসে সেই প্রকল্পগুলোর নাম বদল হয়ে যাচ্ছে। মানে এ একটা অদ্ভুত সরকার এ রাজ্যে ছিল, এর আগে যে সরকারটা ছিল। মানে কোথাও একটা যেন ভারতবর্ষের মধ্যে থেকে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটা চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। তিনি সংবিধানকে মানেন না, তিনি পদত্যাগ করলেন না। হ্যাঁ, সংবিধান মেনে, অথচ সংবিধান মেনে সংবিধানকে তিনি শপথ করে তিনি আজকে এমপি থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হয়েছে, অথচ তিনি মানুষের রায় মানেন না। তো একটা অদ্ভুত জায়গা থেকে বাংলার মানুষ বেরিয়ে এসেছে। তো সেই জায়গাটা মানুষ যে বলেছিল যে ভয় আউট, ভরসা ইন, অর্থাৎ এই যে মোদীকে ভরসা করেছে, সেই ভরসার জায়গা থেকে এবার তো মানুষ ভরসা করেছে কেন, সেই ভরসা রাখার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। শুধু চমক দিয়ে তো রাজনীতি হয় না, এটা দিন 10 চলতে পারে, 1 মাস চলতে পারে, কিন্তু মানুষ চায় যে কি কাজ, মানুষ চায় উন্নয়ন। তো সেই উন্নয়নের দিশাটা কি হবে সেটা নিয়ে কিন্তু আজকে প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর কাছে গেছেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে যা যা বিষয় নিয়ে আলোচনা, ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে সেই ছবি দেখেছি। প্রধানমন্ত্রীর ঘরে তিনি পৌঁছে গেছেন এবং সেখানে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছবি দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। সেই ছবি আমরা দেখছি, এবং ইতিমধ্যে সে বৈঠকও শুরু হয়ে গেছে। বৈঠকের ছবি আমরা, স্টিল ছবি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে যে বৈঠকে যে মূল আলোচ্য বিষয় কি নিয়ে আলোচনা হতে পারে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সে বৈঠকে কিন্তু একটা কথা পরিষ্কার উঠে এসেছে, সেটা হচ্ছে সীমান্ত সংক্রান্ত ব্যাপার। এবং এ রাজ্যের যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাটা সম্পূর্ণ করতে হবে খুব দ্রুত। কারণ মন্ত্রিসভা সম্পূর্ণ না হলে, মানে শিক্ষা, স্বাস্থ্য, এই যে বড় যে বিষয়গুলো মন্ত্রিসভার, সেখানে কিন্তু এখনো সেগুলো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, সবই মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে। তো সেই জায়গাটাকে, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে হচ্ছে যে ভারত বাংলাদেশ নিয়ে আমাদের একটা সীমান্ত সমস্যা একটা আছে। সেই সীমান্ত সমস্যা যেটা
প্রধান সমস্যা অন্তরায় ছিল সেটা হচ্ছে জমি। সেই জমিগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে জমি দেওয়া শুরু হয়ে গেছে। প্রায় 400 কিলোমিটার এখনো কিন্তু ফেন্সিং দেওয়া বাকি রয়েছে আমাদের এই শুধু বাংলার আর বাংলাদেশ বর্ডারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের মধ্যে প্রায় 2200 কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের এটা এখনো বাকি রয়েছে। তো সেই জায়গাটা থেকে এটা আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং এই রাজ্যের যে মন্ত্রিসভা কি হতে চলেছে এবং সেই সঙ্গে কিভাবে এই সরকার কোন দিশা নিয়ে চলবে সেটা নিয়েও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তারপরে যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তার সঙ্গে দেখা করেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেছেন। প্রথম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, এখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে মূল আলোচ্য বিষয় যেটা হচ্ছে যে জনমোহিনী যে বাজেট আর পাহাড় প্রমাণ ঋণ এ রাজ্যে প্রথমত তৃণমূল সরকারের রেখে যাওয়া, বাম জমানায় বামেরা রেখে গেছিল, তৃণমূল সেটা আরো বাড়িয়েছে। প্রায় 10,000 লক্ষ কোটি টাকার 100 লক্ষ কোটি টাকার উপরে ঋণ রয়েছে। সেই কয়েক হাজার ঋণের যে বোঝা, এই বোঝা মানে আমাদের রাজ্যে যদি একটা শিশু জন্মায়, সে যে ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে, তো সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, সেটার জন্য কি কেন্দ্র কোনো আলাদা স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ দেবে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে যে জনমোহিনী যে বিষয়গুলো ছিল, অর্থাৎ জনগণের কল্যাণে আগের সরকার যে সমস্ত সামাজিক প্রকল্প বা অন্যান্য প্রকল্প চালু করেছিল, সেই প্রকল্পগুলো চালু থাকবে। সেই সঙ্গে কেন্দ্রের প্রকল্প কিন্তু এখানে চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুই প্রকল্প মিলেমিশে কি একটাই প্রকল্প হয়ে যাবে? কারণ এ রাজ্যে স্পেশাল কিছু আছে, যেমন আমরা যদি দেখি যে কন্যাশ্রীর সঙ্গে কেন্দ্রের রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও। তেমন আবার যদি আমরা মহিলাদের দেখি, মহিলাদের অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, লক্ষ্মী ভান্ডার ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনায়। বা এই যে যুবকদের জন্য যেটা, সেটা কি হবে, যেটা যুবক যুবতীদের দেওয়া হবে বলেছিল 3,000 টাকা, সেটা কি হবে, সেটা তো 1,500 রয়েছে যুবশ্রী প্রকল্প যেটা। তো এইরকম বিষয়, অর্থাৎ অর্থনীতি যদি আমরা দেখি এই রাজ্যের যে বোঝা, সেই সঙ্গে হচ্ছে এই যে 7ম বেতন কমিশন, সেটা প্রতিশ্রুতির মধ্যে ছিল, সেটা হলে রাজ্য সরকারি কর্মীদের অনেক টাকা বেড়ে যাবে। সেই সঙ্গে বকেয়া ডিএ, মানে এই যে একটা রাজ্যের ঘাড়ে একটা বিপুল পরিমাণ টাকা বোঝা কিন্তু বাড়তে চলেছে। তো সেই টাকার বোঝা কোথা থেকে আসবে, সেটার দিশা কি হবে, এটাই কিন্তু মূল আলোচ্য বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে। এবং সেই সঙ্গে যে এ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একদম খুব খারাপ অবস্থা, তলানিতে ঠেকেছে। আমাদের এখানে স্বাস্থ্যে যদি দেখি বড় বড় বিল্ডিং হচ্ছে, নীল সাদা বিল্ডিং হচ্ছে, কিন্তু স্বাস্থ্যের হাল খারাপ, সেটা নিয়ে বৈঠক হয়েছে। আবার যদি শিক্ষা ব্যবস্থা এত দুর্নীতি হয়েছে, শিক্ষায় নিয়োগ বন্ধ রয়েছে, সে নিয়োগ করতে হবে। বা পুলিশ প্রশাসনে নিয়োগ বন্ধ হয়ে আছে, রাজ্য সরকারে বিভিন্ন দপ্তরে কর্মী নেই, সেখানে কন্ট্রাকচুয়াল বেসিসে লোক রাখা হয়েছে, তো এগুলো নিয়োগ করতে হবে। মানে আর সব জায়গাতেই কিন্তু একটাই বিষয়, সেটা হচ্ছে টাকা টাকা টাকা। সেই টাকা কোথা থেকে আসবে, এখন সেই টাকার সংস্থান করতে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। তারপরে যেটা শুনেছিলাম যে নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন এ রাজ্যে রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তিনিও এই বিষয়টা নিয়ে কথা বলছেন কিভাবে শিল্প এ রাজ্যে আনা যায়। কারণ এ রাজ্যে কিন্তু এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভারী শিল্প। ভারী শিল্প না আনলে এ রাজ্যের কর্মসংস্থানের পক্ষে কিন্তু অসম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে এই শিল্পের আরেকটা জিনিস, এখন তথ্য প্রযুক্তি একটা বড় জায়গা, তো সেই জায়গাতে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বা দিল্লি বা নয়ডা, এই যে জায়গায় তারা এগিয়ে রয়েছে, তো সেই জায়গায় কিন্তু মানে আমরা যদি দেখি যে এই বাংলার ছেলেরা সবাই হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর চয়েস করছে। কারণটা কি, সেখানে যে স্যালারি বা সেখানে যে টাকাটা তারা পায় আর এখানের সঙ্গে কিন্তু বিস্তর তফাৎ। হ্যাঁ, তো সেই প্রতিযোগিতায় বাংলাকে আবার নিয়ে আসা তথ্য প্রযুক্তি শিল্পে, যেটা বলা হয়েছিল যে এটাকে সিলিকন ভ্যালির মতো করা হবে, সেটা কি আদৌ কি সম্ভব হবে? মানে এই অনেকগুলো বিষয় রয়েছে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে। তো কি হবে, এইটাই এখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সে বৈঠক শেষ হবে, তারপরেই আমরা জানতে পারবো যে কি হতে চলেছে।
একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। তবে আজকের আমাদের যে আলোচনা ছিল, মুখ্যমন্ত্রী পদে আসীন হবার পরে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর এবং সেক্ষেত্রে একের পর এক বৈঠক। এই বৈঠক তার মানে আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো, যে প্রেক্ষিতগুলো উঠে এলো, তাতে কিন্তু অনেকটাই আশার আলো রয়েছে বাংলার জন্য। বাংলার কর্মসংস্থান এবং বাংলায় বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি তাদের পূরণ করার একটা প্রয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ক্ষমতায় আসার পরে চলতি যে সামাজিক প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোরও কিন্তু তারা উন্নতি ঘটিয়েছেন, কিন্তু তারা বন্ধ করছেন না। স্বাভাবিকভাবেই একটা বিপুল পরিমাণে আর্থিক একটা সংস্থান কিন্তু দরকার। সেই সংস্থানের কার্যত একটা প্রয়াস কিন্তু রাজ্যের সরকার চেষ্টা করছেন দিল্লির সাথে যোগাযোগের মাধ্যমে। পাশাপাশি কিন্তু এই যে দাদা ভারী শিল্পের কথা বললেন, তো ভারী শিল্প যদি আসে সেক্ষেত্রে কর্মসংস্থানের একটা সুযোগ। সিলিকন ভ্যালি শুধু মুখের কথায় নয়, কাজে করে দেখানোর মধ্যেও কিন্তু একটা আশার প্রভূত একটা আশার আলো কিন্তু দেখতে পাচ্ছে বাংলা।